হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে পাউলির অপবর্জন নীতি এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রথমে বলে রাখি, পাউলির অপবর্জন নীতি সম্বন্ধে ভালোভাবে জানার জন্য তোমাদের কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তো এখন তোমরা যদি কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে খুব ভালোভাবে জেনে থাকো তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি তোমরা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে খুব ভালোভাবে জেনে না থাকো তাহলে আমি এই ভিডিওতে কিছুটা সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং যদি তোমরা খুব ভালোভাবে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে জানতে চাও তাহলে কমেন্টে লিখতে পারো, আমি তার উপরে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখন চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদের জানতে হবে কোয়ান্টাম নাম্বার কত প্রকার হয়। কোয়ান্টাম নাম্বার 4 প্রকার হয়। প্রথম টাইপের যে কোয়ান্টাম নাম্বার সেটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে কিন্তু এন দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আসবে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে কিন্তু এল দিয়ে প্রকাশ করা হয়। এরপর আসবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। এরপর আসবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তো এখন চলো প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারকে তোমরা কি করে বের করতে পারবে সেইটা সম্বন্ধে তোমাদের বলি। তো দেখো, এই কোয়ান্টাম নাম্বারগুলো কিন্তু একটা ইলেকট্রনের ক্ষেত্রেই হয়। এই 4টা কোয়ান্টাম নাম্বার মূলত ইলেকট্রনের ক্ষেত্রে হয়। এবার চলো প্রথমে মুখ্য কোয়ান্টাম নাম্বার, এইটা কি করে তোমরা কোনো ইলেকট্রনে বের করবে এটা বলি। দেখো, মুখ্য কোয়ান্টাম নাম্বার নির্ভর করে ওই ইলেকট্রনটি কততম কক্ষপথে রয়েছে। যততম কক্ষপথে থাকবে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যাও ততই হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? মুখ্য কোয়ান্টাম নাম্বার থেকে আমরা মূলত কোনো ইলেকট্রন কোন কক্ষপথে আছে সেটা জানতে পারবো। যেমন কোনো ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথে থাকে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হবে? 2। কোনো ইলেকট্রন যদি 3 নম্বর কক্ষপথে থাকে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী হবে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে 3। এইরকমই। এবার চলো একটা উদাহরণ দিই। এখানে দেখো, ক্লোরিন পরমাণু 3s কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে। তো এই 2টো ইলেকট্রনের যদি তোমাকে মুখ্য কোয়ান্টাম নাম্বার বের করতে বলা হয় তাহলে কত হবে? দেখো, মুখ্য কোয়ান্টাম নাম্বার কিন্তু এখানে 3 হবে। কেন? কারণ এখানে ইলেকট্রন দুটো 3 নম্বর কক্ষপথে রয়েছে। কারণ 3s তো 3 নম্বর কক্ষপথেরই একটা উপকক্ষ। তাই যেহেতু এখানে 3 নম্বর কক্ষপথে রয়েছে তাই এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী হবে? 3। অর্থাৎ কোনো ইলেকট্রন যে উপকক্ষে রয়েছে সেই উপকক্ষের পিছনে যে সংখ্যাটা লেখা থাকে সেটাই কি থাকে? সেটাই হচ্ছে তার কক্ষ সংখ্যা, এবং সেই সংখ্যাটাই হবে কিন্তু তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এইভাবে কিন্তু তোমরা সহজেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবে। যেমন এখানে 3s, এই যে উপকক্ষটা, তো তাতে কত নম্বর সংখ্যা রয়েছে? 3। তো 3টাই হবে কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বের করা খুবই সহজ। যে ইলেকট্রনটার মুখ্য কোয়ান্টাম সংখ্যা বের করতে বলবে, সেই ইলেকট্রনের যে উপকক্ষে রয়েছে তার আগে যে নাম্বারটা রয়েছে সেটাই তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা জানার চেষ্টা করব গৌণ কোয়ান্টাম সংখ্যা কী করে আমরা বের করব। তো দেখো, গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য যে ইলেকট্রনটার গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করার চেষ্টা করছো সেই ইলেকট্রনটা কোন উপকক্ষে রয়েছে সেটা তোমাকে জানতে হবে। সেই ইলেকট্রনটা যে উপকক্ষে থাকবে সেই উপকক্ষের উপর নির্ভর করে তার গৌণ কোয়ান্টাম সংখ্যা। যেমন কোনো ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে, তার গৌণ কোয়ান্টাম সংখ্যার মান সবসময় 0 হবে। সেটা 1s, 2s বা 3s হতে পারে। এবং পি উপকক্ষে যদি থাকে কত হবে? 1। এবং ডি উপকক্ষে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সেটা 2 হবে। এবং যদি কোনো ইলেকট্রন এফ উপকক্ষে থাকে তাহলে তার গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 3 হবে। যেমন দেখো, এখানে 3s উপকক্ষে যে ইলেকট্রনটা রয়েছে সেখানে এস উপকক্ষে রয়েছে তাই এর গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 0 হবে। তো এবার চলো আরেকটা ইলেকট্রন নিয়ে তোমাদের এটা ভালোভাবে বুঝিয়ে দিই। ধরো 3p উপকক্ষের যে মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে তাদের যদি তোমাদের কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে তাহলে প্রথমে বলো মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কী হবে? দেখো, এখানে 3p, তাহলে 3 আছে মানে এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3 হবে। এবার যদি গৌণ কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলি কত হবে? তো দেখো, এটা একটা পি উপকক্ষ, পি উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 1। তাহলে এখানে 1 হবে। তাহলে এখানে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1 হবে। এই 2p উপকক্ষের মাঝখানে যে কক্ষটা রয়েছে তার যদি তুমি n এর মান বের করার চেষ্টা করো, n কত হবে? 2p মানে 2, তাহলে এখানে n এর মান 2 হবে। এবার যদি l এর মান বের করতে বলি কত হবে? পি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত হয়? 1। তাহলে এখানে 1 হবে। সেটা 2p হতে পারে বা 3p হতে পারে। তাহলে n এর মান 1 হবে। পি মানে এল এর মান 1। পি যেখানে দেখবে সেখানে এল এর মান 1, এস যেখানে দেখবে 0, ডি যেখানে দেখবে 2, আর এফ দেখলে 3। এবার আসবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম এর মান তোমরা কী করে বের করবে। তো চলো উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মূলত কিসের উপর নির্ভর করে? কোন কক্ষকে রয়েছে সেই কক্ষকের উপর নির্ভর। যেমন মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনটি কোন কক্ষে রয়েছে তার উপর নির্ভর করছিল। যেরকম কক্ষকে থাকবে তার সেই রকম মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে। একই রকমভাবে গৌণ কোয়ান্টাম সংখ্যা কিসের উপর নির্ভর করছিল? গৌণ কোয়ান্টাম সংখ্যা কোনো ইলেকট্রন কোন উপকক্ষে রয়েছে তার উপর নির্ভর করেছিল। তাহলে উপকক্ষের উপর গৌণ কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করেছিল। সেই রকমভাবে একই রকমভাবে এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা কিসের উপর নির্ভর করবে? এটা কোন কক্ষকে ইলেকট্রনটা রয়েছে তার উপর নির্ভর করে। এখন কোন ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে তার তো কোনো কক্ষক নেই, একটাই কক্ষক, তাই তার ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0। যেমন এখানে তোমরা ক্লোরিনের যদি দেখো 1 এর যে উপকক্ষটা রয়েছে এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0। কেন? এস উপকক্ষ। এবং 2s এর যদি বলো এরও কত হবে? এরও চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0 হবে। কিন্তু
এই ক্লোরিনেরই 2p উপকক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করো, তাহলে প্রথম যে কক্ষকে দুটো ইলেকট্রন রয়েছে তাদের কোয়ান্টাম সংখ্যার মান -1, মাঝের যে কক্ষকে দুটো ইলেকট্রন রয়েছে তাদের 0 এবং শেষের যে কক্ষকে দুটো ইলেকট্রন রয়েছে তাদের +1, এরকমই হবে। এরপর যদি তোমরা 3s এর ক্ষেত্রে বের করো তাহলে 0, আবার p এর ক্ষেত্রে সে একই -1 0 +1, এখানে ভুলে -1 লেখা হয়েছিল, এটা +1 করে দিচ্ছি। তো আশা করি তোমরা যে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা কী করে বের করতে হবে সেটা তোমরা পারবে। তো চলো একটা ইলেকট্রন নিই, তার এই প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করি। তো 3p-র মাঝখানে যে ইলেকট্রন দুটো রয়েছে তাদের যদি তোমাকে 3টা কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে তাহলে কত হবে? প্রথমে n এর মান 3, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3। কেন? কারণ 3 নম্বর কক্ষে আছে। l এর মান কত হবে? 1, কারণ কি p উপকক্ষে রয়েছে। m এর মান কত হবে? মাঝখানটাতে রয়েছে, তাহলে এখানে কি হবে? 0, কারণ p উপকক্ষে যে মাঝখানের কক্ষকটা হয় তার মান কত হয়? 0, এবং এক ধারেরটা বাম ধারেরটা -1 এবং ডান ধারেরটা +1 হয়। তো এটা তোমরা জানো। তাহলে এখানে 3টা মান হয়ে গেল, একটা 3, একটা 1, একটা 0। এবার আমরা লাস্ট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। সেটা কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কোনো ইলেকট্রনে তোমরা কি করে বের করবে চলো সেটা বলি। তো দেখো, যে কোনো ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কেবল দুটো হতে পারে, একটা প্লাস হাফ বা মাইনাস হাফ। এবার তোমরা বলবে কোন ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস হাফ হবে, কোন ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস। দেখো, যে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ বা মাইনাস হাফ লিখতে পারো, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি দুটো ইলেকট্রন একই কক্ষকে অবস্থান করে তাহলে একটার মান যদি প্লাস হাফ হয় আর একটার মান অবশ্যই মাইনাস হাফ হবে। যেমন এই কক্ষকে যে দুটো ইলেকট্রন রয়েছে, প্রথমটা যদি তুমি প্লাস হাফ লিখো দ্বিতীয়টার মাইনাস হাফ লিখতে হবে, আবার প্রথমটা যদি মাইনাস হাফ লিখো তাহলে দ্বিতীয়টার প্লাস হাফ লিখতে হবে। মানে এরকম নয় যে প্রথমটাকে প্লাস হাফ হতে হবে দ্বিতীয়টাকে মাইনাস হাফ হতে হবে, এরকম আবারও নয় যে প্রথমটাকে মাইনাস হাফ হতে হবে দ্বিতীয়টাকে প্লাস হাফ হতে হবে। তো প্রথমটা যদি প্লাস হাফ হয় তাহলে দ্বিতীয়টা মাইনাস হাফ হবে, প্রথমটা যদি মাইনাস হাফ হয় তাহলে দ্বিতীয়টা প্লাস হাফ হবে। এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। তো আশা করি তোমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে খুব ভালোভাবে বুঝে গেছো। তবুও যদি কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো, এর উপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এখন চলো পাউলির অপবর্জন নীতিটা কি ওটা সম্বন্ধে বলি। তো দেখো পাউলির অপবর্জন নীতিতে এটাই বলা হয়েছে, কোনো পরমাণু যে কোনো দুটি ইলেকট্রন যদি তুমি নাও তাহলে ওই দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা যেগুলো আমি এখনই বললাম, ওই কোয়ান্টাম সংখ্যার মানগুলো কখনো একই হতে পারে না। এমনকি যদি 3টা কোয়ান্টাম সংখ্যার মানও একই হয়ে যায় তাহলে 4 নম্বর কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই। চলো এটা তোমাদের প্রমাণ করে দেখাই। তো দেখো, আর্গনের 1s উপকক্ষ রয়েছে, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, এবং আরগনের 3s উপকক্ষ রয়েছে, এতে দুটো ইলেকট্রন। আর আমরা 1s উপকক্ষের ইলেকট্রনের সঙ্গে 3s উপকক্ষের ইলেকট্রনের তুলনামূলক আলোচনা করব। তো 1s উপকক্ষের n এর মান কত? 1। 3s উপকক্ষের ক্ষেত্রে n এর মান কত? 3। তাহলে এখানেই তো আলাদা হয়ে গেল। তাহলে পাউলির অপবর্জন নীতিতে যেটা বলা হয়েছিল, একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, তাহলে তো এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যাই আলাদা হয়ে গেল। তাহলে এখানে পাউলির অপবর্জন নীতি আমরা সঠিক প্রমাণিত করতে পারলাম। এবার চলো একটু আলাদা রকম উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। তো আর্গনের যে p উপকক্ষ রয়েছে, 2p উপকক্ষ, তার প্রথম যে কক্ষকটা রয়েছে সেই কক্ষক এবং শেষের যে কক্ষকটা রয়েছে সেই কক্ষক নিয়ে আমরা আলোচনা। এবার তোমরা বলো, প্রথম যে কক্ষকটা রয়েছে সেই কক্ষকের n এর মান এবং শেষের যে কক্ষকটা রয়েছে এই দুটো কক্ষকের n এর মান কি একই হবে? দেখো, প্রথম কক্ষক এবং শেষ কক্ষক দুটো কক্ষক কিন্তু একই কক্ষপথের মধ্যে রয়েছে। সেটা কত নম্বর কক্ষপথ? 2 নম্বর কক্ষপথ। তাহলে দুজনের ক্ষেত্রেই এখানে n এর মান একই হবে। তাহলে প্রথম ক্ষেত্রেও এখানে n এর মান 2 হবে এবং দ্বিতীয় ক্ষেত্রেও এখানে n এর মান 2 হবে। তাহলে আমি লিখে নিচ্ছি, প্রথমটার ক্ষেত্রেও n এর মান 2 এবং দ্বিতীয়টার ক্ষেত্রেও n এর মান 2। এবার আমরা দুটো কক্ষকেরই l এর মান বের করার চেষ্টা করব। তো দেখো, এখানে দুটো কক্ষকই কিন্তু একটা উপকক্ষের মধ্যে অবস্থিত। কোন উপকক্ষ? p উপকক্ষ। এবার p উপকক্ষের l এর মান কত হয় তোমরা বলো? উপরে আমি লিখে দিয়েছিলাম, p উপকক্ষের l এর মান কত হয়? 1। তাহলে এখানে দুটো কক্ষক যেহেতু একই উপকক্ষের মধ্যে অবস্থিত, তাই দুটোরই l এর মান এখানে একই হবে। দুটোরই l এর মান কত হবে? 1। তাহলে প্রথমটারও l এর মান 1, দ্বিতীয়টারও l এর মান 1। তাহলে চলো লিখে দিই, প্রথমটার l এর মান এখানে 1 লিখে দিচ্ছি এবং দ্বিতীয়টারও l এর মান এখানে 1 লিখে দিচ্ছি। এখানে n এবং l এর মান তো সমান হয়ে গেল। এবার m এর মান বের করার চেষ্টা করব। তো p উপকক্ষের প্রথম যে কক্ষকটা তার m এর মান কত হয়? -1, মাঝখানটা 0, শেষটা +1। তাহলে প্রথম যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের -1 এবং শেষে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের +1। এখান থেকে আমরা কি দেখতে পেলাম? তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে প্রথমের উপকক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের এবং শেষের উপকক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের n এবং l এর মান সমান হয়ে গেলেও m এর মান কিন্তু আলাদা হয়ে গেল। তাই এখানে পাউলির অপবর্জন নীতি কার্যকর হয়ে গেল, কারণ ওটাতেই বলা হয়েছিল যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, একটা হলেও কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে। তাহলে এখানে m এর মানটা আলাদা হয়ে গেল, তাই পাউলির অপবর্জন নীতি এখানে কার্যকর হয়ে গেল। তো এবার চলো আরও উদাহরণ নিয়ে তোমাদের বোঝাই। তো এখানে আমরা কি করব, এখানে 3s উপকক্ষের ইলেকট্রনের সঙ্গে আমরা কি করব, 3p উপকক্ষের যে কোনো একটা কক্ষকের ইলেকট্রনের তুলনা করব এবং দেখব কোয়ান্টাম সংখ্যাগুলো মিলে যাচ্ছে কিনা। তাহলে দেখো, 3s উপকক্ষের ক্ষেত্রে n এর মান 3, 3p উপকক্ষের ক্ষেত্রে n এর মান যদি দেখো তাহলে 3 হবে। এবার হবে l এর মান, তাহলে s মানে l এর মান কত? 0, আর p মানে l এর মান কত হবে? এখানে 1 হবে। তাহলে এখানে তোমরা দেখতে পেলে l এর মান কিন্তু এখানে আলাদা হয়ে গেল, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা এখানে আলাদা। তাহলে এখানে পাউলির অপবর্জন নীতির সত্যতা প্রমাণ হয়ে গেল, কারণ ওখানে বলা হয়েছিল কমপক্ষে একটা কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে, এখানে তো আলাদা হয়ে গেছে। এবার আমরা করব কি, এবার আমরা চিপি উপকক্ষের যে শেষ কক্ষকটা রয়েছে তারই দুটো ইলেকট্রনের মধ্যে আমরা কোয়ান্টাম সংখ্যার তুলনা করে দেখব দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান আলাদা। চিপি উপকক্ষের যে দুটো ইলেকট্রন রয়েছে একটাকে আমরা বাম দিকে লিখব
আরেকটাকে আমরা ডান দিকে লিখে দেবো এবং এদের আমরা কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করব। তো এখানে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মানই বের করার চেষ্টা করব এবং প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা মিলিয়ে যাচ্ছে কিনা আমরা দেখে নেব, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা কমপক্ষে আলাদা হচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। তো দেখো এখানে এন এর মান, এল এর মান এবং এম এবং এস এর মান বের করবো। প্রথমে আমরা যদি ভাবি এন এর মান, দেখো দুটো ইলেকট্রনই একই কক্ষপথে বসে, সেটা কোন কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। তাহলে দুজনের ক্ষেত্রেই এখানে এন এর মান একই হবে, সেটা কি 3। তাহলে চলো এখানে এন এর মান দুটোর ক্ষেত্রে যেহেতু একই এবং 3 হচ্ছে তাই সেই 3 লিখে নিই। তাহলে এরও 3 এরও 3। এবার এল এর মান, দুটোই পি উপকক্ষে অবস্থিত, তাহলে দুটোর ক্ষেত্রেই এখানে এল এর মান কত হবে? 1, কারণ পি পক্ষের এল এর মান 1 হয়। এবং এরপর এম এর মান, তো এম এর মান দুটোই দেখো এখানে কিন্তু একই কক্ষকের মধ্যে অবস্থিত এবং সেটা শেষেরটার কত হয়? +1, তাহলে দুটোরই +1 হবে। তাহলে দেখো এখানে 3টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু মিলে গেল। কিন্তু তোমরা যদি এস এর মান বের করার চেষ্টা করো তাহলে একজনের যদি প্লাস আপ হয়, একজনের মাইনাস আপ হবে। কেন? কারণ আমি বলেছি একই কক্ষকে দুটো ইলেকট্রন থাকলে তাহলে একজনের যদি এস এর মান প্লাস আপ হয় আর একজনের মাইনাস আপ হয়, তাহলে এখানে তোমরা কি দেখলে? এখানে দেখা গেল দুটি ইলেকট্রন একই কক্ষকে অবস্থান করলেও তাদের 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে গেলেও যেহেতু তারা একই কক্ষকে অবস্থান করছে তাই তাদের এস এর মান বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হতে হবে। তাই এখানেও কিন্তু দুটো ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলো না এবং পাউলির অপবর্জন নীতি এখানে সত্য বলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটো ইলেকট্রন একই কক্ষের দুটো আলাদা উপকক্ষে অবস্থান করলে তাদের এন এর মান তো একই হয়ে যাবে, একই কক্ষে অবস্থান করেছে, কিন্তু এল এর মান আলাদা হয়ে যাবে এবং পাউলির অপবর্জন নীতি সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। আবার কোনো ইলেকট্রন যদি একই কক্ষের একই উপকক্ষে অবস্থান করে কিন্তু কক্ষকটা আলাদা হয়, তখন কি হবে? তাদের এন এর এবং এল এর মান তো সমান হয়ে যাবে, কিন্তু যেহেতু তারা আলাদা কক্ষকে অবস্থান করেছে তাই তাদের এম এর মানটা আলাদা হয়ে যাবে। পাউলির অপবর্জন নীতি সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। আবার কোনো ইলেকট্রন যদি একই কক্ষের একই উপকক্ষের একই কক্ষকেও অবস্থান করে তখন তাদের প্রথম 3টে কোয়ান্টাম সংখ্যা তো একই হয়ে যাবে, কিন্তু শেষ কোয়ান্টাম সংখ্যা আলাদা হওয়ার জন্য এখানেও পাউলির অপবর্জন নীতি সত্য বলে প্রমাণিত। আশা করি তোমাদের পাউলির অপবর্জন নীতি এবং কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে ভালোভাবে বোঝাতে পেরেছি। তবু যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে তোমরা লিখতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।